টানা অস্থিরতায় গভীর সংকটে দেশের তৈরি পোশাক খাত, এক বছরে বন্ধ 1.5 শতাধিক কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1.5 লাখ কর্মী। আদানির উপর নির্ভরতা কমাতে উৎপাদনে যাচ্ছে পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র, পাওয়া যাবে 1320 মেগাওয়াট, খরচও কমার আশা। কুষ্টিয়ায় প্রণোদনা সার বীজ বিতরণে অনিয়মের অভিযোগ, অস্বীকার কৃষি বিভাগের, প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। সবাইকে স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সঙ্গে আছি আমি হোসাইন শাহাদাত। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লাগাতার অস্থিরতায় গভীর সংকটের মুখে দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও নিট পোশাক খাত। শ্রমিক অসন্তোষ সহ নানা প্রতিবন্ধকতায় গত এক বছরে 1.5 শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন প্রায় 1,34,000 কর্মী। কর্মসংস্থান হারিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। অনেকেই জড়িয়ে পড়ছেন নানা অপরাধ চক্রে। সংকট সমাধান করে শিল্প খাত রক্ষার দাবি জানিয়েছেন শিল্প মালিকরা। নাজমুল হুদাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অবদান রেখে চলেছে তৈরি পোশাক খাত। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক অসন্তোষ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অব্যাহত গ্যাস সংকট, লোডশেডিং, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়ায় প্রতিযোগিতায় টিকতে পারছেন না অনেক শিল্পোদ্যোক্তা। তথ্য বলছে এক বছরে সদস্যভুক্ত বিজিএমই এর 76টি, বিকিএমই এর 50 এবং বিটিএমই এর সদস্যভুক্ত 14টি বৃহৎ কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। এসব কারখানার কমপক্ষে 94,000 শ্রমিক চাকরি হারিয়েছেন। আর বেক্সিমকোর 15টি কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে আরও প্রায় 40,000 শ্রমিক। সব মিলে প্রায় 1,34,000 কর্মী কর্মসংস্থান হারিয়ে দিশেহারা। ছোট কারখানা, মিনি কারখানা যেগুলো বিজিএম এর তালিকাভুক্তর বাইরে, এগুলো বন্ধ হয়ে গেছে অনেক, অসংখ্য। যেসব লোক বেকার হয়ে যাইতেছে, এরা যেন সুন্দরভাবে এরা চলতে পারে, কথাবার্তা বলতে পারে। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়া অনেক শ্রমিক অভাবের কারণে জড়িয়ে পড়ছেন অপরাধের সাথে। বাড়ছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। প্রতিদিনে ছিনতাই, এই ডাকাতি আছেই। এটি ফ্যাক্টরি বন্ধ আছে, চালু করার ব্যবস্থা করা হোক। না হলে যে দেশে জায়গায় জায়গায় ডাকাতি ছিনতাই চলতেছে, এটি বন্ধ হবে না। পূর্বে যে কটা ছিনতাইয়ের ঘটনা ঘটছিল, ম্যাক্সিমাম ঘটনাগুলি আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। সাভার আশুলিয়া এলাকায় যদি সমস্ত ফ্যাক্টরিগুলিতে যদি সুস্থ কর্মপরিবেশ থাকে, কোনো রকম লেবার আনন্দের জন্য যদি কারখানা বন্ধ না থাকে, এখানে আবার অধিক সংখ্যক অর্ডার প্লেস হবে। দেশের পোশাক খাতে অস্থিরতার কারণে প্রায় 30% ক্রয়াদেশ কমে গেছে বলে দাবি শিল্প মালিকদের। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলো রপ্তানি বাজারে ভাগ বসাচ্ছে বলে জানান তারা। প্রতিবেশী দেশ তো চাইবই এখানে একটা অসন্তোষ যাতে তৈরি করে রাখা যায়, আর এই কাজে নিয়োজিত রয়েছে আমাদের বাংলাদেশেরই কিছু ব্যক্তি যারা দালাল হিসেবে এখানে কাজ করছে। তো এই জায়গায় কেন সরকার আমাদেরকে প্রোটেকশন দিবে না? যদি এই প্রোটেকশন না দেওয়া যায় তাহলে এই সেক্টরের কপালে ভবিষ্যৎ খুব খারাপ আছে। এই সংকট থেকে রক্ষা পেতে শ্রমিক অসন্তোষ বন্ধের পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারতের আদানির উপর বিদ্যুৎ নির্ভরতা কমাতে উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, পুরোদমে উৎপাদনে গেলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও সংকট থাকবে না, কমবে উৎপাদন ব্যয়ও। শিকদার জুবাইর হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ সংকটে আশার আলো দেখাচ্ছে পটুয়াখালী 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে 2 কিলোমিটার উত্তরে রামনাবাদ নদীর তীরে নির্মিত RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে আসছে শিগগিরই। ইতিমধ্যে কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। চলতি মাসের মধ্যেই পাওয়া যেতে পারে সবুজ সংকেত। 2025 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট এবং মে মাসের শেষ দিকে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার ফলে আমরা আশা করছি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 10% বিদ্যুৎ আমাদের RNPL এর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা সম্ভব হবে।
নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার খবরে আনন্দিত পটুয়াখালীবাসী। আমরা পটুয়াখালীবাসী হিসেবে আনন্দিত। পটুয়াখালীর এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জাতীয় গ্রিডে সংযোজন হয়ে সারা দেশবাসী এই বিদ্যুতের সেবা পাবে। সংশ্লিষ্টরা বলছেন, আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ পেতে খরচ হয় প্রায় 15 টাকা, কিন্তু RNPL বিদ্যুৎ কেন্দ্রে খরচ হবে 9 টাকা। যেহেতু এই তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে কয়লার উৎপাদন খরচ অর্ধেকের চেয়েও কম, সেই হিসাবে গড় বিদ্যুৎ উৎপাদন খরচও কমে আসবে। বর্তমানে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা 5,683 মেগাওয়াট। RNPL এর সক্ষমতা যুক্ত হলে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। উৎপাদন শুরু হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মনের মতো আবাসন খুঁজে পেতে রাজধানীবাসীর জন্য নানা সুবিধা নিয়ে তৃতীয় দিনের মতো চলছে আবাসন মেলা 2024। আয়োজকরা বলছেন, ছুটির দিনে বাড়তি সাড়া মিলছে ক্রেতা দর্শনার্থীদের। নানা রকম অফার ও উপহার নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে কোম্পানিগুলো। আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলায় ফ্ল্যাট এবং প্লট বিক্রির যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যাবে। আবাসন মেলার তৃতীয় দিন, সরকারি ছুটির দিন হওয়ায় কিছুটা বাড়তি উপস্থিতি ক্রেতা দর্শনার্থীদের। গ্রাহকদের কাছে ফ্ল্যাট, প্লট বা কমার্শিয়াল স্পেস বিক্রির জন্য নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এছাড়া মেলায় বুকিং দিলেই মিলছে নানা উপহারও। আমরা ফেয়ারের জন্য বসুন্ধরা এবং সাভার ডিউসেসের যে 5টা প্রজেক্ট নিয়ে আমরা আসছি। বসুন্ধরা প্রজেক্টগুলো আমাদের সবগুলো সিঙ্গেল ইউনিটের ফেয়ার ফেস বিল্ডিং, সবগুলো ক্রস ভেন্টিলেশন করা। এগুলোর উপর আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। একই ছাদের নিচে সাধ্যের মধ্যে ফ্ল্যাট, প্লট কিনতে ও যাচাই করতে পেরে খুশি ক্রেতা দর্শনার্থীরাও। এই আয়োজনগুলো অব্যাহত থাকলে বিশেষ করে আমরা মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে এটি একটি সহায়ক হতে পারে। সবাই ফ্ল্যাট দেখতেছি, সবাই আমরা সাধ্যের মধ্যেই আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই। আমি অন্তত একই জায়গায় পাচ্ছি, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন কোম্পানিতে যেতে হচ্ছে না। আবাসন ব্যবসায়ীরা বলেছেন, মেলায় ক্রেতাদের জন্য স্পট বুকিংয়ে ডিসকাউন্ট সহ থাকছে ল্যাপটপ, এসির মতো নানা উপহার। বিভিন্ন ডিসকাউন্ট থাকছে, ওনারা রিজার্ভেশনের সাথে যোগাযোগ করলে ওনারা এটা বুঝতে পারবেন। মজার জিনিস হলো সবাই কিন্তু মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্টটা খুব অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট। ছুটির দিন হওয়ায় কেউ আবার এসেছেন মেলা ঘুরে দেখতে, সেই ফাঁকে একটুখানি যাচাই বাছাইও। যারা ল্যান্ড কিনবে, যারা অ্যাপার্টমেন্ট কিনবে, তারা এখান থেকে মোটামুটি ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট চুজ করে দিতে পারবে। কারা কি অফার দিচ্ছে মেলা উপলক্ষে, অফারগুলো জানতেছি, দেখতেছি। আয়োজকদের দাবি, 2 বছরের বিরতির পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সাড়াও মিলেছে বেশ। গৃহায়ণ শিল্পকে এগিয়ে নিতে এবারের মেলায় 400 কোটি টাকা বিক্রির যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যেতে পারে। দেশের অর্থনীতিতে আবাসন ব্যবসায়ীরা বিরাট ভূমিকা রাখে এবং আমরা যে টার্গেট করছি 400 কোটি টাকা, আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা অতিক্রম করবে। আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় গৃহঋণ ও হোম ম্যাটেরিয়াল যাচাই করারও 2025 সালে ভারতে নতুন কর্মী নিয়োগ 9% বাড়তে পারে। চাকরি বিষয়ক প্ল্যাটফর্ম ফাউন্ডিটের বরাতে এ তথ্য দিয়েছে ইকোনমিক টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়, তথ্য প্রযুক্তি, খুচরা টেলিযোগাযোগ, ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা খাতে হবে বেশি নিয়োগ। চলতি বছরে ভারতে নতুন কর্মসংস্থানের প্রবৃদ্ধি হবে 10%। গত নভেম্বরে নিয়োগ 3% বাড়লেও ভবিষ্যতে এই গতি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ফাউন্ডিট। কুষ্টিয়ায় প্রণোদনা সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি বিভাগের বিরুদ্ধে। চলতি মৌসুমে সরকারি বরাদ্দের এসব সার বীজ পাননি প্রান্তিক কৃষক। তাদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে সার ও বীজ বরাদ্দে এই অনিয়ম হয়েছে। যদিও অভিযুক্তদের দাবি এসব অভিযোগ ঠিক নয়। জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক বলছেন, অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তিনি। মাহতাবউদ্দিন লালনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তোফাজ্জল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের কৃষক। কৃষিকাজ করেই চলে তার সংসার, অথচ সরকারি প্রণোদনার সার ও বীজ বরাদ্দের তালিকায় তার নাম নেই। তার অভিযোগ, এসব যাদের দেয়া হয়েছে তাদের অধিকাংশই কৃষির সাথে জড়িত নন। কৃষক প্রণোদনা সার
তারা কিভাবে পাইছে আমরা জানিনি। কৃষি কর্মকর্তারা এ যাবৎ পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। একই উপজেলার চুয়া মল্লিক পাড়ার বাসিন্দা সুমন রেজা, একই গল্প তারও। বহুদিন কৃষি কাজ করলেও কখনোই সরকারি সার বীজ পাননি এই কৃষক। প্রণোদনার এসব কৃষি উপকরণ নয়-ছয় করার অভিযোগ তারও। কৃষি অফিস থেকে এগুলা কোনো ফ্যাসিলিটি পায় না, সার পায় না, কীটনাশক পায় না। একই অবস্থা কুষ্টিয়া সদরের অন্যান্য গ্রামের কৃষকদেরও। সার বীজ বরাদ্দের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তাদের। কৃষির থেকে যদি কোনো পণ্য যখনই আসবে তখনই মনে করেন যে কোনো নেতা হোক, যেখানে হোক, যে কোনো ভাবেরই হোক, তাদের কাছে তাদের কাছে গিয়ে পুষে যাবে। যারা অরিজিনালি প্রাপ্য তারা পায় না, চলে যায় মনে করেন সামাজিক কায়দায়। সবই নিজে কিনা লাগে দোকান থেকে, আর কি বর্তমানে এখন আর কেউ দেয় না। তবে উল্টো কথা বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জানান, তালিকা করে প্রকৃত কৃষকদেরই সার ও বীজ বিতরণ করা হয়েছে। তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টারের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নাই যে সেখানে বিতরণটা তদন্ত সাপেক্ষে করে দোষী হলে তার বিস্তৃত অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিশ্রুতি নয়, প্রকৃত কৃষকদের মাঝে সরকারি সার বীজ বিতরণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি প্রান্তিক কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে দিন দিন বেড়েই চলেছে বিদেশি জাতের মাল্টা ও কমলার চাষ। স্বাবলম্বী হচ্ছেন অনেকে, বছরে আয় লাখ লাখ টাকা। আগ্রহী হচ্ছেন শিক্ষার্থী, বেকার ও প্রবাসীরাও। বাগানে ভিড় করছেন বিদেশি ক্রেতারা। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থোকায় থোকায় গাছে ঝুলছে কাঁচা পাকা মাল্টা ও কমলা। 2020 সালে করোনাকালীন ইউটিউবে একটি ভিডিও দেখে মাল্টা চাষের আগ্রহ জাগে গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মতিউরের। মাত্র 3 লাখ টাকা পুঁজি নিয়ে 7 বিঘা জমিতে চাষ করেন বিদেশি জাতের মিশরি হলুদ মাল্টা ও দার্জিলিং জাতের কমলা। আগামী বছর এ বাগান থেকে ভালো আয় হবে বলে আশা করছেন মতিউর। 560টা গাছ বর্তমানে প্রোডাকশনে আছে। তো আমি আশা করতেছি এই বছর গাছ প্রতি 20 কেজি ফলন হবে আর কি। যদি 20 কেজি হয়, দেখা গেছে প্রায় 10 টন। বর্তমানে 250 টাকা কেজি বিক্রি করতেছে, তাতে দেখা গেছে প্রায় 25 লক্ষ টাকা হয়। তাতে আমার এই বছর ইনশাল্লাহ আমি আশা করতে যে আমার যা খরচ করছি তা ওইটা আসবে। আমার মূলত পিকিং আওয়ার হচ্ছে 2025 সাল। 2025 সালে আমার গাছ প্রতি টার্গেট আছে 100 কেজি ফলন। প্রতিদিনই বাগানে ঘুরতে আসেন অসংখ্য দেশি বিদেশি দর্শনার্থী ও ফলপ্রেমীরা। আমরা এখানে এসেছি, আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং অত্যন্ত সুস্বাদু। ফলগুলো সুস্বাদু, প্রাইসও রিজনেবল। সত্যি খুবই ভালো লাগছে। এই প্রথম হচ্ছে আসা, আর কখনোই দেখিনি এরকম এতগুলা গাছ একসাথে। আমরা ভাবতে পারি না যে এরকম মালটা চাষ হবে। যাক, ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই মালটা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তার রোপণ পরবর্তী যে পরিচর্যাগুলো, সার ব্যবস্থাপনা একটা বিষয় থাকে, রোগবালাই দমন ব্যবস্থাপনা থাকে, এই বিষয়গুলো আমরা শুধু পরামর্শ প্রেসক্রিপশন আকারে দিয়ে যাচ্ছি। পাশাপাশি কোন কীটনাশক, কোন সার কোথা থেকে সংগ্রহ করবে, ভালো মানের সার সংগ্রহ, এই বিষয়গুলো আমরা কিন্তু নিয়মিত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার বাগানে প্রায় 10 টন মাল্টা ফলনের আশা করছেন বাগান মালিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।